আসসালামু আলাইকুম সবাইকে। তো নরমালি অ্যাডমিশন প্রিপারেশনের একটা খুব ভালো মোমেন্টে তোমরা আছো এবং এই সময় থেকে মোটামুটি তোমরা সবাই প্রশ্ন ব্যাংক পড়া শুরু করে দিছো। তো আজকের এই ভিডিওটাতে আমরা চেষ্টা করব তোমাদের ঢাবির বি ইউনিট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট, চট্টগ্রামের বি প্লাস ডি ইউনিট, জাহাঙ্গীরনগরের বি সি ইউনিট এবং গুচ্ছের বি ইউনিট সহ বিউপির এফ এ ডাবল এস, এফ ট্রিপল এস এর এই সবগুলোর জন্য কোন কোন প্রশ্ন ব্যাংকগুলা তোমার আসলে পড়া উচিত, অর্থাৎ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা 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 প্রশ্ন ব্যাংক কোনটা বেস্ট হইতে পারে এবং প্রশ্ন ব্যাংকগুলা আসলে তোমার কিভাবে পড়া উচিত এবং সব থেকে কমন আসে কোন প্রশ্ন ব্যাংকগুলা থেকে, এইটা নিয়ে আমরা আজকের পুরো ভিডিওতে আলোচনা করব। তো দেখো, প্রথমেই আমি তোমাদেরকে বলে দিই, এই যে এইখানে সবগুলার জন্য আলাদা আলাদা করে প্রশ্ন ব্যাংক কেনার কোনো প্রয়োজন নাই। সবগুলার জন্য তোমাদের আমি একটা প্রশ্ন ব্যাংক একদম ভিডিও শেষে সাজেস্ট করে দিব এবং ওই প্রশ্ন ব্যাংকটা থেকে তুমি আলাদা আলাদা করে যে আউটপুটটা পাবা এই একটা প্রশ্ন ব্যাংক থেকেও সেম আউটপুট পাবা। তো যার ফলে কি হবে, তোমার টাকা খুবই সাশ্রয়ী হবা, মানে টাকার দিক থেকে তুমি সঞ্চয় করতে পারবা একটা, এবং তোমাদের ওই সবগুলা শেষ তো করতে পারবাই না কিনে, এবং মোটামুটি ওই একটা দিয়ে সবগুলার থেকে ভালো কাজ হবে। ঠিক আছে, তো কেন আমি এইভাবে বললাম ভিডিওটা, নরমালি তোমরা যেখানেই কোচিং করো বা যে প্ল্যাটফর্মে কি ফলো করো, সবাই কি করে, বেশিরভাগই সবাই না, চেষ্টা করে যে একটা পেইড রিভিউ দেওয়ার জন্য, অর্থাৎ কারোর সাথে ভালো সম্পর্ক আছে বা কেউ মানে তাদেরকে টাকা পয়সা দিচ্ছে, বা বিভিন্ন কোচিং সেন্টার গুলা, অফলাইন কোচিং গুলাতে বিভিন্ন স্পন্সরশিপ যায়, যার কারণে তারা আসলে বিভিন্ন প্রশ্ন ব্যাংক কোম্পানি যারা আছে বা প্রশ্ন ব্যাংক যারা পাবলিশার আছে তাদেরকে মানে তাদের বইগুলা সাজেস্ট করে। তো আমার যেহেতু এই ধরনের কোনো স্পন্সরশিপ নেয়ার ইচ্ছা বিন্দু মাত্র নাই এবং আমি নেই নাই কখনো এবং ফিউচারেও ইনশাল্লাহ নিব না। সো তোমরা সব থেকে কম্প্যাক্ট একটা প্রশ্ন ব্যাংক, যেটা আমার ব্যক্তিগতভাবে বাজারে ভালো মনে হয়েছে, সেইটা সাজেশন পাবা এবং এই সব ঝামেলাতে না গিয়ে একটা প্রশ্ন ব্যাংক দিয়ে পুরো অ্যাডমিশন টেস্টটা খুব ভালোভাবে কভার করতে পারবা। তো দেখো, প্রথমেই যে প্রশ্নটা হইলো যে ভাইয়া প্রশ্ন ব্যাংক থেকে কোন প্রশ্ন ব্যাংক থেকে সর্বোচ্চ পরিমাণে কভার আছে, মানে কমন আসে। তো এইটা তোমাদের আসলে একটা ভুল ধারণা আছে যে প্রশ্ন ব্যাংক থেকে এই প্রশ্ন ব্যাংক থেকে বেশি আসে, ওই প্রশ্ন ব্যাংক থেকে কম আসে, বিষয়টা এরকম না। নর্মালি দেখো, এক একটা প্রশ্ন ব্যাংক আর একটা প্রশ্ন ব্যাংকে কপি করা হয়, বাংলাদেশের সিস্টেমটা এমনই, কারণ প্রশ্নের তো আসলে ভিন্নতা হয় না। ওই দিক থেকে একটা প্রশ্ন ব্যাংক আর একটা প্রশ্ন ব্যাংকে কপি করতেই পারে। এখন একটা জিনিস মাথায় রাখো যে প্রশ্ন ব্যাংক থেকে কখন আসলে কমন আসে বা কখন আসলে বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশ্ন ব্যাংক পড়ে কমন পাওয়া যায়। নর্মালি কিছু কিছু স্পেসিফিক বিশ্ববিদ্যালয় আছে বা কিছু কিছু জায়গায় তুমি পরীক্ষা দিতে গেলে রিপিটেড প্রশ্ন পাবা। কেমন করে, যখন তোমার একটা স্পেসিফিক টপিক থেকে প্রশ্ন করা হচ্ছে এবং ওই স্পেসিফিক টপিকের ওপর তুমি ওই বিশ্ববিদ্যালয়ের বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের লাস্ট 15-20 বছরের প্রশ্ন সলভ করবা, তখন অটোমেটিক্যালি তোমার প্রশ্ন কমন এসে যায় এবং এইটাকে আমরা রিপিট ভাবি। বিষয়টা কেমন দেখো, ধরো তোমাকে কারক থেকে একটা প্রশ্ন করা হইলো যে নিচের কোনটি সম্প্রদান কারক। তো সম্প্রদান কারকের যে মানে অপশন গুলা দেওয়া ছিল, সেইগুলা কখনো না কখনো যারা 20 বছরের প্রশ্ন সলভ করছে তাদের সাথে মিলে যায়। কারণ কি দেখো, সম্প্রদান কারকের যে প্রশ্নটা করা হয়েছে এটা তোমার 9-10 এর বই থেকে করা হয়েছে। তো সম্প্রদান কারক থেকে ধরো ক্লাস 20 বছরে 20টা ইউনিভার্সিটিতে প্রশ্ন করছে, তার মানে একটা কারক থেকে 20 টাইপের প্রশ্ন অলরেডি এসে গেছে। এখন তুমি যখন 20 টাইপের প্রশ্ন সলভ করবা, ওই জায়গা থেকে যখন তোমার একটা প্রশ্ন আসবে, মানে তখন কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ের সাথে প্রশ্নটা মিলে যাবে। ঠিক আছে, তো এই জায়গা থেকে প্রশ্নগুলো মেইনলি কমন আসে। তো তোমরা এইরকম ভাইবো না যে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন যখন টিচাররা করে তখন আসলে তারা যাচাই করে বা দেখে এইটা কোন কোন বিশ্ববিদ্যালয়ে কখনো আসছে কিনা। মানে টিচার যখন প্রশ্ন করে তখন তার কাছে যেটা ভালো মনে হয় বা তার কাছে যেটা একটু টেকনিক্যালি ইরোর মনে হয় বা তার কাছে যদি একটু কমপ্লিকেটেড মনে হয় বা খুবই সহজ মনে হয়, সে যে ধাঁচেরই প্রশ্ন করতে চাক সে ধাঁচের প্রশ্নগুলা করে এবং তোমরা এই জায়গা থেকে কমন পেয়ে যাও। এবং এই জিনিসটাই আসলে প্রশ্ন ব্যাংক, মানে তোমরা পড়ার পরে তোমাদের কাছে ফিল হয় যে প্রশ্ন ব্যাংক থেকে কমন আসে, কিন্তু আদৌ কোনো প্রশ্ন ব্যাংক থেকে প্রশ্ন করে না কোনো টিচার। তোমাদের এইরকম যদি ধারণা থাকে যে টিচাররা প্রশ্ন ব্যাংক খুলে দেখে তাদের বিশ্ববিদ্যালয়ে আগে কি কি প্রশ্ন করছিল ওইগুলা থেকে একটু নিয়ে প্রশ্ন করে, বিষয়টা এরকম না। ঠিক আছে, তো এই জন্য মাথায় রাখো যে তুমি যখন বেশি প্রশ্ন সলভ করবা তখন তোমার একটা সুবিধা হবে কি, যে বেশি বেশি প্রশ্ন সলভ করার কারণে তুমি এক একটা টপিক থেকে লাস্ট 10 থেকে 15 বছরের প্রশ্ন সলভ করার কারণে একটা টপিক থেকে ধরো এক একটা স্পেসিফিক টপিকের এক একটা পার্ট থেকে, ধরো তুমি নাউনের ধরো
নাউন পড়তেছো, নাউন থেকে ধরো প্রপার নাউন, কমন নাউন, এইগুলার প্রপার নাউনের 10 বছরের, কমন নাউনের 10 বছরের প্রশ্ন সলভ করলে যদি 10 বছরের 10টা প্রশ্ন সলভ করো, তাইলে দেখবা যে প্রপার নাউনের 10টা, কমন নাউনের 10টা, ম্যাটেরিয়াল নাউনের 10টা, এরকম করে করে তুমি অনেকগুলা প্রশ্ন সলভ করলা। এবং টিচার যখন প্রশ্ন করতেছে, ওই 10 বছরের যে কোনো একটা প্রশ্ন তার পছন্দ হয়েছে বা তার মনে হয়েছে যে এটা এই বছরের জন্য ইম্পর্টেন্ট, সে দিয়ে দিছে। তা আদৌ প্রশ্ন ব্যাংক থেকে কোনো কমন আসবে না। এই জন্য প্রশ্ন ব্যাংক আলাদা আলাদা করে কিনে টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তুমি প্রশ্ন ব্যাংকটা কিনবা তাইলে কি জন্য, এইটা তো তোমার মেইন প্রশ্ন হওয়া উচিত। দেখো, প্রশ্ন ব্যাংকটা মেইনলি কিনবা বা প্রশ্ন ব্যাংকের কাজটা কি? প্রশ্ন ব্যাংকের কাজ হচ্ছে কি টাইপের তারা প্রশ্ন করে। এক একটা বিশ্ববিদ্যালয়ে যখন প্রশ্নগুলো করা হয় তখন মোটামুটি একটা মানে কমিটি থাকে যে এই ইংরেজি প্রশ্নটা এই 4জন বা এই 3জন টিচার করবে। তাইলে তাদের সাইকোলজিটা বোঝা যায় যে তারা আসলে এইচএসসি এর টপিক গুলাকে ফোকাস করতেছে, নাকি তারা ধরো সাম্প্রতিক বিষয় থেকে বেশি প্রশ্ন করতেছে, নাকি তারা বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন করতেছে। এই ধাঁচটা বোঝা যায়। এইটার জন্য প্রশ্ন ব্যাংক মেইনলি সলভ করা উচিত বা সলভ করা যায়। আরো একটা বিষয় আছে প্রশ্ন ব্যাংক সলভ করার, যখন তুমি প্রশ্ন ব্যাংক সলভ করবা তখন আসলে তোমার নিজের মধ্যে একটা কনফিডেন্স ধীরে ধীরে বিল্ড আপ হবে যে না তুমি পারতেছো বা তুমি আসলে এই বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সহজে পারো। তো ওই কনফিডেন্সটা বা ওই যে আত্মবিশ্বাসটা পাচ্ছ, ওইটা তোমার পড়াশোনাকে আগায় নিয়ে যাবে। ওই বিশ্ববিদ্যালয়ে যেদিন পরীক্ষা দিতে যাবা সেদিন তুমি একটা ভালো মেজাজ নিয়ে বা একটা ভালো কনফিডেন্টের সাথে পরীক্ষা দিতে পারবা। তো এই জিনিসগুলোকে আগায় রাখে, ঠিক আছে? তো এই জন্য প্রশ্ন ব্যাংক আসলে মেইনলি মানুষজন পড়ে বা প্রশ্ন ব্যাংকের কাজ হচ্ছে এটা। তো এখন দেখো যে প্রশ্ন ব্যাংকটা তাইলে আমরা কিভাবে পড়বো ভাইয়া। ওকে, এটা $1,000,000 কোশ্চেন একটা মোটামুটি ধরা যায়। দেখো, প্রশ্ন ব্যাংক যদি তুমি পড়তে চাও, তোমার একটা বিষয় সবার আগে মাথায় রাখতে হবে। সেটা হইলো কি, যে ধরো তুমি প্রশ্ন ব্যাংকটা পড়ার আগে একটা জিনিস চেক লিস্ট তৈরি করতে পারো। নর্মালি আমি মনে করি যে এইটা আসলে সবগুলা প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই। ধরো তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন বা 2 বছরের যদি প্রশ্ন, কেমন ধরো 2024 সালে আসা একটা প্রশ্ন এবং 2019 সালে আসা একটা প্রশ্ন, মাঝখানে 5 বছরের প্রশ্নর কোনো তুমি অ্যানালাইসিস করবা না। এই একটা প্রশ্নে এই একটা প্রশ্ন অ্যানালাইসিস করলেই তুমি বুঝতে পারবা যে প্রশ্নের আসলে ব্যাপারটা কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসতেছে। তো যে যে টপিকগুলো থেকে প্রশ্ন আসতেছে ওই টপিকগুলো ভালো করে পড়বা এবং যেগুলা তুমি পাও নাই ওগুলা বাদ দিবা না। কারণ যেগুলা পাও নাই ওগুলা থেকেও তারা কিছু না কিছু প্রশ্ন করার চান্স থাকবে। তো প্রশ্ন ব্যাংকটা আসলে এই অ্যানালাইসিসটা করে বা এই জায়গাগুলা থেকে টপিকগুলা বুঝতে পারা যায়। তো অনেকেই আসলে এই জিনিসটা ভুল করে। বিষয়টা কেমন, যে যে বিশ্ববিদ্যালয়ে যে টপিক থেকে প্রশ্ন হচ্ছে জাস্ট ওই টপিকগুলাই তারা পড়ে যাচ্ছে। তো এই জায়গা থেকে এই ট্রেন্ডটা আসলে এখন ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। তুমি একটা নর্মাল চিন্তা করো, তুমি একটা স্টুডেন্ট হিসাবে বুঝতে পারতেছো যে রাজশাহী বিশ্ববিদ্যালয় এই টপিকগুলা থেকে প্রশ্ন করে, আমি এগুলা পড়বো, আমি কমন পেয়ে যাব। এখন যে টিচার প্রশ্ন করতেছে তার মাথায় কি এই সেন্সটা নাই যে স্টুডেন্টরা এটা বুঝতে পারে? তার মানে স্টুডেন্ট যখন এই জিনিসটা বুঝতে পারবে, অত ইজি করে তো তারা অ্যাডমিশন টেস্টটা নিতে চাইবে না। তো এই জন্য কিন্তু তারা প্রশ্নের প্যাটার্নটাকে চেঞ্জও হালকা করে দিতে পারে, ঠিক আছে? অবশ্যই যে টপিকগুলা থেকে প্রশ্ন আসে ওগুলা ইম্পর্টেন্ট, বাট ওগুলাই যে তুমি শুধু পড়ে যাবা তাইলে কিন্তু ভালো করতে পারবা না। কারণ এখন সবার চিন্তা ভাবনা চেঞ্জ হচ্ছে। তুমি যেমন ভালোভাবে চিন্তা করতে পারো, তোমার থেকে আরো 10 গুণ ভালোভাবে টিচার চিন্তা করতে পারে, যে টিচার তোমার প্রশ্নগুলা করবে, ঠিক আছে? এই জন্য শুধু প্রশ্ন অ্যানালাইসিসের উপরে এই টপিকগুলা থেকে ভাইয়ারা বলে দিছে, কোচিং সেন্টার থেকে বলে দিছে আমি এগুলাই পড়বো, আর কিচ্ছু পড়বা না, তাইলে তোমার খারাপ করার চান্স বেশি আছে, ঠিক আছে? আগের সিস্টেম এখন আর নাই। এখন ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। এখন সিস্টেম সবাই বোঝে। তুমি যদি এতটুকু বোঝো, তারা টিচার তারা কি বুঝবে না? তারা তোমার থেকে ভালো বুঝবে। তো এই জায়গা থেকে তাদেরকে আসলে মানে তাদেরকে ধরে ফেলে তাদের অ্যানালাইসিস দেখে হ্যাঁ আমি এতটুকু পড়ে যাব সব কমন পাবো, বিষয়টা এরকম না, ঠিক আছে? এজন্য প্রশ্ন অ্যানালাইসিস করার পাশাপাশি অন্যান্য যে টপিক গুলো আছে সেগুলাও পড়বা। আর একটা জিনিস মাথায় রাখো, যে তুমি ধরো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিচ্ছ, তুমি অবশ্যই অন্য বিশ্ববিদ্যালয়ে আসা টপিক গুলাকেও পড়বা। এজন্য মানুষ প্রশ্ন ব্যাংক পড়ে এবং প্রশ্ন ব্যাংকটা এজন্য পড়া হয়। তো আমার একটা সাজেশন থাকবে কি, তোমাকে যে প্রশ্ন ব্যাংকের আমি নাম বলবো সেই প্রশ্ন ব্যাংকটাতে মেইনলি তুমি হচ্ছে যে সব বিশ্ববিদ্যালয়ের ক্ষয় ইউনিটের, যেমন ধরো জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, তারপরে বিউপি, তারপরে ঢাকা ইউনিভার্সিটি গুচ্ছ সহ মানে যতগুলা আর কি তোমার বি ইউনিট থেকে আছে সবগুলারই তুমি লাস্ট 10 বছরের প্রশ্ন পাবা। প্রশ্ন ব্যাংকটা আমাকে কেউই
স্পন্সর দেয়নি এবং আমি তাদেরকে পার্সোনালি চিনিও না, তারাও আমাকে চেনে না। সেটা হলো ভার্সিটি প্রিভিউ প্রশ্ন ব্যাংক নামে একটা প্রশ্ন ব্যাংক আছে। এটা আমার কাছে পার্সোনালি ভালো মনে হয়েছে এবং আলাদা আলাদা ভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন না কিনে একই জায়গায় সব বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেওয়া আছে। এজন্য এই প্রশ্ন ব্যাংকটা আমার কাছে পার্সোনালি ভালো মনে হয়েছে। তো তুমি ওই প্রশ্ন ব্যাংকটা কিনলা, কেনার পরে এক কাজ করতে পারো, এই যে অ্যানালাইসিস সব বিশ্ববিদ্যালয়ের এমন একটা টেকনিক করবা, তাইলে কি দেখো তোমার সময় বাঁচবে। সেটা হইলো তোমাকে তো সবাই বলবে যে আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকগুলা মানে অ্যানালাইসিস করে করে লিস্ট করো, এই ইউনিটে এটা, এই ইউনিটে এটা। তুমি ওইটা করবা না। তুমি কি করবা, তুমি এরকম করে একটা বাংলা লিখবা, ঠিক আছে, বাংলা, একটা ইংরেজি এবং একটা হচ্ছে জিকে, এই তিনটা সেকশন করবা। করার পরে এই বাংলা থেকে সব বিশ্ববিদ্যালয়ে যে টপিকগুলো আসছে সেই টপিকগুলোর একটা চেক লিস্ট তৈরি করবা। ইংরেজি যতগুলো আসছে সব বিশ্ববিদ্যালয়ের, এই যে এখানে যা যা আছে সবগুলা, সব বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট। জিকের একটা চেক লিস্ট তৈরি করবা এবং যে যে টপিকগুলো তুমি পাবা সবগুলা টপিক এ টু জেড শেষ করবা। তাইলে কি হবে, তোমার মানে এতটুকু কনফিডেন্স যে এই টপিকটা কোন বিশ্ববিদ্যালয়ে আসছে, আমার এটা পড়তে হবে। এবং এইভাবে যখন তুমি পড়বা তখন ওই যে যে ছেলেটা স্পেসিফিক ঢাকার জন্য প্রশ্ন অ্যানালাইসিস করে চলে গেছে তার থেকে তোমার প্রিপারেশনটা ভালো হবে। এই কথাগুলো না তোমাদেরকে আসলে কেউ বলতে চায় না, বা এইভাবে তারা আসলে মানে তোমাদেরকে বুঝাইতেও চায় না, যেটা আসলে তোমাদের বোঝা উচিত। যে ভাই তুমি আলাদা আলাদা করে প্রশ্ন ব্যাংক সলভ মানে অ্যানালাইসিস এর কোনো প্রয়োজন নাই। তুমি একটা কম্বাইন অ্যানালাইসিস করে টপিক লিস্ট তৈরি করো। বাংলার জন্য 30টা টপিক, ইংরেজির জন্য 30টা টপিক, জিকের জন্য 40 বা 50টা টপিক। এই টপিকগুলো পড়ো, তোমার আর কোনো অ্যানালাইসিস নিয়ে চিন্তা নাই। কেন তুমি এত অ্যানালাইসিস করবা, এই বিশ্ববিদ্যালয়ের এই অ্যানালাইসিস, ওই বিশ্ববিদ্যালয়ের ওই অ্যানালাইসিস, কোনো প্রয়োজন নাই। তো এই জিনিসটা এইভাবে যদি তুমি পড়ো তাহলে তোমার ইফেক্টিভ একটা প্রশ্ন ব্যাংক সলভ করা হয়ে যাবে। ঠিক আছে, আর অবশ্যই তো যা যা লাস্ট 10 বছরের প্রশ্ন যদি তুমি সব সলভ করতে পারো খুবই ভালো, খুবই ভালো। ঠিক আছে, তো তোমরা এই একটা প্রশ্ন ব্যাংক কিনে মোটামুটি পরীক্ষার জন্য এনাফ। যে যাই বলুক তোমরা মানে আমার কথাটা তোমাদের অনেকের ভালো নাও লাগতে পারে, কারণ আসলে পেইড রিভিউ পাইলে না মানে কেমন লাগে যে একটু বেশি বেশি করে বলি। তো আমার যেহেতু পেইড রিভিউ না, আমি আমার সলিড কথাটাই তোমাদেরকে বলে দিচ্ছি, অনেস্ট কথাই আর কি। আমার ব্যক্তিগতভাবে তোমাদের জন্য যেটা পারফেক্ট হয় আমি অতটুকুই বলে দিচ্ছি। এই ক্ষেত্রে তোমার টাকা সঞ্চয় হবে, তুমি কনফিউজড কম হবা, সব বিশ্ববিদ্যালয়ের জন্য একটা চেকলিস্ট তৈরি করে নিতে পারবা। এটা আসলে আমি মনে করি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে তোমাদের জন্য মানে খুবই ভালো কাজ করবে। ঠিক আছে, তো এইটাই মোটামুটি প্রশ্ন ব্যাংক নিয়ে যত কথাবার্তা ছিল সেইটা। আর তোমরা সবাই জানো আমাদের ভার্সিটি খ টার্গেট করে এই যে সব বিশ্ববিদ্যালয় এইখানে যা আছে, জাহাঙ্গীর, রাজশাহী, চট্টগ্রাম, তারপর বিউপি, ঢাকা ইউনিভার্সিটি, জিএসটি কে টার্গেট করে আমাদের একটা ব্যাচ শুরু হচ্ছে। সেটা হলো 4ই অক্টোবর থেকে। ঠিক আছে, এবং এটার কোর্স ফি 2500 টাকা, এটা একদম ফিক্সড। এবং এইখানে তোমাদের প্রায় লাইভ ক্লাস থাকবে হচ্ছে 100+। ঠিক আছে, এইখানে 7টা সাবজেক্ট, বাংলা, ইংরেজি, সাধারণ জিকে, মৌলিক জিকে, আইসিটি, তারপরে হচ্ছে তোমাদের ম্যাথ এবং আইকিউ, এই সবগুলো সাবজেক্টের ক্লাস হবে। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে পুরো ডিটেলসটা আছে, দেখে নিও। আর আরেকটা সব থেকে ভালো জিনিস হচ্ছে নির্ভর.নেট, নির্ভর.নেট এই ওয়েবসাইটে আমরা হচ্ছে তোমাদের পরীক্ষাগুলো নিব এবং এখানে 123টা তোমাদের পরীক্ষা হবে। তো ডেইলি পরীক্ষা হবে প্রত্যেকটা সাবজেক্টের উপরে 150 মার্কের, বাংলা প্রথমে 150, ব্যাকরণের 150, এরকম করে মানে সব সাবজেক্টে 150 করে নর্মালি তোমাদের সব সাবজেক্টের পরীক্ষাগুলো হবে। এবং এগুলা হচ্ছে তোমাদের সিস্টেমটা এমন হবে যে একটা লেকচারের উপর 150, আর একটার উপর 150, এইভাবে 4টা করে লেকচার সবগুলা সাবজেক্টের শেষ হইলে একটা করে উইকলি টেস্ট হবে। তো এগুলা হচ্ছে সুন্দরভাবে এই ভিডিও ডেসক্রিপশনে পিডিএফটা ডাউনলোড করো, লেখা আছে, তোমরা পড়ে নিতে পারবা। যদি তোমাদের পছন্দ হয় তাইলে তোমরা ভর্তি হইতে পারবা। এবং এইখানে ক্লাস নিবে খুলনা ইউনিভার্সিটির আইন বিভাগে পড়ে যে ভাইয়ারা সবাই। তো আমি সহ আরো 3জন তারা ক্লাস নিবে। এবং জাহাঙ্গীরনগরের ক্লাস নিবে হচ্ছে জাহাঙ্গীরনগরের এক আপু, যে আমাদেরই স্টুডেন্ট ছিল। এবং তোমাদের সব থেকে ভালো একটা নিউজ দেয়, সেটা হচ্ছে জিনাত সুলতানা ছিল আমাদের। জিনাত, ও হচ্ছে তোমাদের বিউপিতে 32তম হয়ে বিউপিতে হচ্ছে ল পাইছে। ও আমাদের এই স্টুডেন্ট, ও তোমাদের বিউপির জন্য যে যতটুকু প্রয়োজন ততটুকু ক্লাসও নিবে তো এই ব্যাচটাতে। তো জাহাঙ্গীরনগরের ও আমাদের স্টুডেন্ট, জিনাত ও আমাদের স্টুডেন্ট, তো ওদের কাছ থেকে তোমরা ক্লাসগুলা পাবা। পাশাপাশি আমরা খুলনা ইউনিভার্সিটির 3জন ভাইয়া আছি, আমি আরো 2জন আছে। তো তারা সবাই মিলে ক্লাস নেবে। টোটাল 5জন তোমাদের ইনস্ট্রাক্টর থাকবে এই ব্যাচটার জন্য। তো তোমরা চাইলে ভর্তি হইতে পারো। ভর্তির জন্য এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও, 01780647899।
অথবা আমাকে এই নাম্বারে কল দিও, তাহলে পুরো ডিটেলসটা পেয়ে যাবা। তো প্রশ্ন ব্যাংক নিয়ে আশা করি তোমাদের আর কোনো কনফিউশন নেই। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ, বাই বাই।